আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা? জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, জি, শুনতে দেখা পাচ্ছি যাচ্ছে। স্যার। পাচ্ছি। স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে স্যার পাচ্ছি। আপনাকে দেখতে পাচ্ছি স্যার। ওকে, ধন্যবাদ। আম্মু তোমার ফোন তো নেছে। দশটা বলতে ধরবো কেন তোমরা? না, আম্মু আগে এনেছে। আর মামি কল দিছিল বড় মামি। আজ মতন দিয়ে অধ্যায় 2, গরুর জাত পরিচিতি। দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখা দেখতে পাচ্ছি। যাচ্ছে। মোহাম্মদ মিজানুর রহমান, আপনি মিউট করেন। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বল্পমেয়াদী খামার প্রশিক্ষণ কোর্সের 11তম ব্যাচের দ্বিতীয় ক্লাসে। প্রথম ক্লাসটি ওরিয়েন্টেশন ক্লাস। ওই প্রথম ক্লাস সহকারে আমরা টোটালি 19টি ক্লাস পাবো। ওইটাকে কাউন্ট করে আজকে আমরা দ্বিতীয় ক্লাস করছি। গরুর জাত পরিচিতি। একটি খামারের শুরুতেই যে নলেজটুকু ফান্ডামেন্টাল হিসেবে কাজ করে, যে নলেজটুকু না জানলেই নয়, বেজ হিসেবে কাজ করে, বেজমেন্ট হিসেবে কাজ করে, সেটি হচ্ছে গরু চেনা। গরুর 4টি পা আছে, 2টি চোখ আছে, লেজ আছে, এই চেনা নয়। গরুর ভালো জাতের গরু কোনটা সেটা চেনা। তো আমরা যখন খামার শুরু করি সবার আগে যে ভুলটি করি বা যে কাজটি করি, ভুল না, যে কাজটি আমরা করি সেটি হচ্ছে সবার আগে আমরা শেড তৈরি করি, থাকার ব্যবস্থা তৈরি করি। এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা, খুব বেশি স্বপ্ন, এবং এরপরে কি খাবে সেই ব্যবস্থাটা, দানাদার খাবার নিয়ে চিন্তা করি। তো প্রথমেই আমরা গরুর বাসস্থান নিয়ে চিন্তা করতে গিয়ে আমরা সঠিকভাবে জাত সম্বন্ধে যে নলেজটা গ্যাদার করা প্রয়োজন সেটা আমরা করতে পারি না। যার কারণে ভুল গরু কিনে নিয়ে আসার পরে এখান থেকে যে আউটপুটটা আসবে, এই আউটপুট আর ভালো পাই না, ফাইনালি আমরা ক্ষতিগ্রস্ত হই। দেখা যায় যে আমি বলি যে প্রত্যেকটা গরুই হচ্ছে এক একটা হচ্ছে ফাংশনাল মেশিন। আপনি যদি নষ্ট যন্ত্র কিনে নিয়ে আসেন তাহলে আপনার এখানে সেই প্রোডাকশন দেবে না, এর মেইনটেনেন্স করতেই আপনার সব শেষ হয়ে যাবে, কিন্তু আপনি কোনো আউটপুট ভালোভাবে পাবেন না। তাই ভালো জাতের গরু চেনাটা খুবই গুরুত্বপূর্ণ। একটি খামারের শুরুর জন্য যে নলেজটা সবার আগে দরকার সেটা হচ্ছে ভালো জাতের গরু চেনা। তাই আমরা গরুর জাত সম্বন্ধে আইডিয়া নেব। এখানে আমরা আজকে এড়ে গরু এবং গাভী গরু, দুটো গরুর কিভাবে চিনবো যে কোনটা কোন জাতের গরু এবং কাদের ফাংশন কি রকম, সেগুলো সম্বন্ধে সম্যক ধারণা আজকে নিব। সারা পৃথিবীতে দু ধরনের গরু লালন পালন করা হয়। একটি হচ্ছে অধিক মাংস উৎপাদনকারী জাত, আরেকটি হচ্ছে অধিক দুধ উৎপাদনকারী জাত। তো মিট পারপাস বা মাংস উৎপাদনের জন্য যেসব জাত সারা পৃথিবীতে বিখ্যাত, তার মধ্যে আছে সাসেক্স, শর্টহর্ন, হেয়ারফোর্ড,
অ্যাঙ্গাস, সিমেন্টাল, হলস্টিন ফ্রিজিয়ান বা যেটাকে আমরা সাদা কালো বলি, অনেকে শুধু হলস্টিন বলে, অনেকে শুধু ফ্রিজিয়ান বলে, বেলজিয়ান ব্লু, ব্রাহ্মান, শাহিওয়াল, নর্থ বেঙ্গল গ্রে, মুন্সিগঞ্জ। যেহেতু আমাদের দেশে আমরা খামার করব, তাই আমাদের দেশের জাত সম্বন্ধেও জানা দরকার। এই রেড কালারের যে জাত দুটো, এই দুটো হচ্ছে আমাদের দেশের জাত। অধিক মাংস উৎপাদনকারীর মধ্যে এই দুটো বিখ্যাত। নর্থ বেঙ্গল গ্রে যেটা, সেটা আমাদের রংপুর রিজিয়নের থেকে সৃষ্টি, আর মুন্সিগঞ্জটা মুন্সিগঞ্জ এলাকায় পাওয়া যায়। এখন আমরা জানবো অধিক দুধ উৎপাদনকারী জাত সারা পৃথিবীতে কেমন আছে এবং আমাদের দেশেও কি কি আছে। অধিক দুধ উৎপাদনকারী জাতের মধ্যে আছে গ্রেন্সি, জার্সি, ব্রাউন সুইস, হলস্টিন ফ্রিজিয়ান বা সাদা কালো যেটা বলছি আমরা, মাংস উৎপাদনকারী জাত হিসেবেও এটা স্বীকৃত সারা পৃথিবীতে এবং দুধ উৎপাদনকারী জাত হিসেবেও স্বীকৃত। শাহিওয়াল, রেড সিন্ধি, গির, রেড চিটাগাং, পাবনা। এই রেড চিটাগাং এবং পাবনা এই দুটো হচ্ছে দুধ উৎপাদনকারী আমাদের দেশের জাত। রেড চিটাগাংটা পাওয়া যায় চট্টগ্রাম অঞ্চলে এবং পাবনাটা পাওয়া যায় হচ্ছে পাবনা অঞ্চলে। এখন অধিক মাংস উৎপাদনকারী জাতগুলো সম্বন্ধে জানব। প্রথমেই সাসেক্স। এর উৎপত্তিস্থল হচ্ছে ইংল্যান্ড। ঠান্ডা দেশের গরু, প্রাপ্ত বয়সে দৈহিক গড় ওজন হয় 800 কেজি এভারেজ। শর্ট হর্ন, এটার উৎপত্তিস্থল হচ্ছে ইংল্যান্ড, এই ঠান্ডা অঞ্চলে। প্রাপ্ত বয়সে দৈহিক গড় ওজন 800 থেকে 900 কেজি। হেয়ারফোর্ড, এটার উৎপত্তিস্থল ইংল্যান্ড। প্রাপ্ত বয়সে দৈহিক গড় ওজন হয় 850 কেজি। সব উন্নত জাতগুলো আল্লাহ তাআলা ওই সাইডেই দিয়েছেন বেশি। অ্যাঙ্গাস, উৎপত্তিস্থল হচ্ছে স্কটল্যান্ড। প্রাপ্ত বয়সে দৈহিক গড় ওজন 850 কেজি। সিমেন্টাল, উৎপত্তিস্থল হচ্ছে সুইজারল্যান্ড। প্রাপ্ত বয়সে দৈহিক গড় ওজন হচ্ছে 1200 কেজি। হলস্টিন ফ্রিজিয়ান, উৎপত্তিস্থল হচ্ছে হলস্টিন ও ফ্রিজল্যান্ড প্রভিন্স, নেদারল্যান্ড। প্রাপ্ত বয়সে দৈহিক গড় ওজন হচ্ছে 850 কেজি। বেলজিয়ান ব্লু, উৎপত্তিস্থল হচ্ছে বেলজিয়াম। প্রাপ্ত বয়সে দৈহিক গড় ওজন হচ্ছে 1250 কেজি। এই গরুটা জেনেটিক ইরোড থেকে সৃষ্টি। ক্রস করতে গিয়ে এটার জেনে জিনের মধ্যে মিউটেশন হওয়ার ফলে এই জাতটা তৈরি হয় এবং এটা বেলজিয়ামে, কিন্তু এটা মাংস উৎপাদনের দিক থেকে এগিয়ে আছে। অনেকেই বলছেন এটা ভবিষ্যতে ভালো জাতগুলোকে নষ্ট করতে পারে, তাই এটাকে ব্যবহার না করাটাই উত্তম। তারপরেও সারা পৃথিবীতে স্বীকৃত বেলজিয়ান ব্লু অধিক উৎপাদনকারী জাতের মধ্যে একটি। ব্রাহ্মা বা ব্রাহ্মণ আপনারা খুব ভালো করে জানেন। ইসলাম, শব্দ ছাড়া কাজ করবা, ক্লাস চলতেছে। হ্যাঁ, ওই যে দেখো, ওই যে ঘাম ঘাম বাইরে থেকে কোনো বাতাস তো বের হচ্ছে না, ওই যে এসি নাও, ইয়ে নাও, ওই যে রিমোট, ইয়াটা সরাই ফেলো, সরাই চেয়ার নিয়ে কাজ করো। তো ব্রাহ্মণ উৎপত্তিস্থল মেইনলি হচ্ছে ইন্ডিয়া। সর্বপ্রথম
এই জাতটা ইন্ডিয়াতেই দেখা যায়, বা এটাতে ইন্ডিয়াতে ব্যাপকভাবে ছিল। এটা এই পাক ভারত বা এই যে ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা এটাকে তাদের এলাকায় নিয়ে যায় এবং একটা সময় ইউএসএ তে গিয়ে এই জায়গাটা ফিক্সড হয়ে যায়। এই ফ্যান দেখিও, ফ্যান বন্ধ করা লাগবে। এই রে অবস্থা খারাপ। ওই পাশে ঢুকো, ওই পাশে ঢুকো। তো এটা ইন্ডিয়াতে ছিল, পরবর্তীতে এটা ইউএসএ তে যাওয়ার পরে এটার নাম হয়ে যায় ব্রাহ্মণ। তো এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেরই একটা জাত। প্রাপ্তবয়সে দৈহিক গড় ওজন এটার প্রায় 1100 কেজি। আমাদের সারা দেশে তোলপাড় করা যে গরু ব্রাহ্মা, এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। এটা জাত উন্নয়নের দিক থেকে নেগেটিভ আমাদের দেশে, অন্ততপক্ষে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে এইসব গরু লালন পালন করলে আমাদের যে জাত আছে এই জাতগুলো ধ্বংস হয়ে যাবে, কারণ এদের দুধ উৎপাদন ক্ষমতা খুবই কম, শুধু মাংস। শাহিওয়াল, শাহিওয়ালের উৎপত্তিস্থল হচ্ছে পাকিস্তান। প্রাপ্তবয়সে দৈহিক গড় ওজন 700 কেজি। এটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যেই একটি গরু। তুলনামূলকভাবে এর ওজন কিন্তু অনেক বেশি এবং আমাদের দেশের চাহিদাও ব্যাপক। নর্থ বেঙ্গল গ্রে, নর্থ বেঙ্গল গ্রের উৎপত্তিস্থল আমি বলেছি বাংলাদেশে রংপুর অঞ্চলে। এটার প্রাপ্তবয়সে দৈহিক গড় ওজন হয় 180 থেকে 250 কেজি। ছোট্ট একটা গরু, খায় কম, উৎপাদন বেশি, এজন্যই এটাকেও আমরা অধিক উৎপাদনশীল যে জাতগুলো আছে তার মধ্যেও এটাকে আমরা ধরতে পারি। সারা বাংলাদেশে যে ব্রিড আছে এই নেটিভ ব্রিডগুলোর মধ্য থেকে এটার উৎপাদন, মাংস উৎপাদনটা সব থেকে বেশি এবং এটার টেস্টটা অনেকটা ভালো। মুন্সিগঞ্জ, উৎপত্তিস্থল বাংলাদেশের মুন্সিগঞ্জে। প্রাপ্তবয়সে দৈহিক গড় ওজন হয় 200 কেজি। ধারণা করা হয় একটা সময় ব্যাপকভাবে এই অঞ্চলে রেড সিন্ধি নামের যে জাতটা আছে এই জাতটার ব্যাপক সংকরায়ন এখানে করা হয় এবং সংকরায়ন করানোর ফলে এই জায়গাটাতে এখানকার যে দেশি গরুগুলো ছিল সেগুলোর মধ্যে একটা ট্রেড ডেভেলপ করে, একটা বৈশিষ্ট্য ডেভেলপ করে, যে বৈশিষ্ট্যটা অনেক দিন ধরে আমাদের দেশে চলে আসছে এবং এটার কোনো চেঞ্জ হচ্ছে না, যার জন্য এটা একটা সময় আমরা এটাকে ব্রিড হিসেবে বলছি। তবে একদম 100% ব্রিড বলা যাবে না, তারপরে ট্রেডটা এমন, এর বৈশিষ্ট্যগুলো একটা জাতের বৈশিষ্ট্যগুলোর খুব কাছাকাছি। তাই মুন্সিগঞ্জ ব্রিডটা আমাদের দেশের অন্যান্য জায়গার যে আমাদের দেশি গরুগুলো আছে তার তুলনায় এর মাংসের উৎপাদনটাও বেশি। এখন আমরা জানবো অধিক দুধ উৎপাদনকারী জাত সম্বন্ধে। আমাদের দেশে যেহেতু জায়গা কম, অল্প জায়গায় দুধের ঘাটতি পূরণ করার জন্য যে পরিমাণ এনিমেল আমাদের দরকার বা যে পরিমাণ প্রোডাকশন আমাদের দরকার সেই পরিমাণ কাজ কিন্তু আমরা এখনো করতে পারিনি, সেই পরিমাণ আমরা খামার বা সেই পরিমাণ প্রোডাকশন আমরা নিয়ে যেতে পারিনি, যার কারণে আমাদের যে বেসিক রিকোয়ারমেন্ট সেটা আমরা কিন্তু ফুলফিল করতে পারছি না। তাই আমাদের দেশে দুধের ডিমান্ড আছে সারা বছর ব্যাপী। আপনারা খুব খেয়াল করবেন যে এবছর কুরবানি গরুর মাংসের দাম বা একটা গরুর দাম যদি 2 লক্ষ টাকা যায়, এই গরুর দামটা গত বছর হয়তো তার থেকে বেশি গেছে বা সামনের বছর দেখা যাবে এর থেকে কম যাবে, কিন্তু খাবারের দাম অনেক বেশি কিন্তু মাংসে দেখা যাচ্ছে ওই গরুটার দামটা কম। এই কারণে অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হন, যে মোটা তাজা করতে গিয়ে বা মাংস উৎপাদন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হন। এটার কারণটা কিন্তু বৈশ্বিক একটা বিষয়, বা আমাদের যে দেশের যে অবস্থান এবং দেশের যে রিকোয়ারমেন্টস, এটা কিন্তু বড় একটা বিষয় জড়িত আছে এর সঙ্গে। সেটা হচ্ছে মাংসের অনেক উপাদান আছে,
দুধের বিকল্প কিন্তু নাই। বিকল্প যদি মহিষের দুধ ব্যাপকভাবে আমরা পাইতাম তাহলে হয়তো সেটা দিয়ে মেকআপ হতো। যদি ছাগলের দুধ ব্যাপকভাবে পাইতাম তাহলে সেটা দিয়ে মেকআপ হতো। কিন্তু আমাদের দেশ গরু প্রধান দেশ হওয়ার কারণে গরুর দুধটাই খুব বেশি আমরা ব্যবহার করে থাকি। কিন্তু দুধের যে চাহিদা, এই চাহিদাটা পূরণ না হওয়ার কারণে আপনারা দেখবেন যে দুধের দাম ডে বাই ডে বাড়ছে। দুধের দাম কিন্তু কখনোই কমে না বা স্টেবল থাকে, কিন্তু মাংসের দাম কিন্তু স্টেবল থাকে না। তাই আমি গরু মোটাতাজাকরণের কোর্স সম্বন্ধে খুব বেশি কিন্তু আগ্রহী না, অনেকেই আমাকে বলে, বাট আমি সব সময় বলি যে ডেইরি খামার বাংলাদেশের জন্য সুইটেবল এবং এটা দীর্ঘমেয়াদে আপনাকে একটা ভালো অবস্থান দেবে। অধিক দুধ উৎপাদনকারী জাতের মধ্যে আছে গ্রুয়েন্সি। গ্রুয়েন্সি আইল্যান্ডে এই গরুটা অ্যাভেলেবল পাওয়া যায়। দৈনিক গড় দুধ উৎপাদন এটার 18 থেকে 26 লিটার এবং এর ফ্যাট পার্সেন্টেজটাও খুব ভালো। গড়ে দুধ উৎপাদন 5.2%। আমাদের দেশে এই গরুটা অ্যাভেলেবল নয়, তবে বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট এটাকে নিয়ে রিসার্চ করছে। এটা বাংলাদেশে খামারিদের দোরগোড়ায় কিভাবে নিয়ে যাওয়া যায় এবং বা এটা আমাদের দেশের যে আবহাওয়া আছে এই আবহাওয়া উপযোগী ক্রস হিসেবে তৈরি করা যায়, এটা নিয়ে এখনো রিসার্চ চলছে। তবে এটা অধিক দুধ উৎপাদনকারী জাতের মধ্যে অন্যতম একটি জাত, যেহেতু এর দুধের ফ্যাট পরিমাণ বেশি, দুধের টেস্টটাও ভালো। জার্সি। জার্সি গরুটা দেখেন, এটা আমাদের কিন্তু চোখে ধরা বা আমরা কিন্তু এটা আমাদের দেশে দেখতে পাই, আছে। উৎপত্তিস্থল হলো জার্সি অফ ব্রিটিশ চ্যানেল আইল্যান্ড। এটার দৈনিক গড় দুধ উৎপাদন প্রায় 24 লিটার, দুধে গড় ফ্যাট 5.8%। এটাও কিন্তু দুধের উৎপাদনও ভালো এবং দুধের ফ্যাট পার্সেন্টটাও খুব ভালো। মনে রাখতে হবে আমাদের দেশে যে দুধ বিক্রি হয় এই দুধ বিক্রি চায়ের দোকানে বা হোটেলে যেভাবে আমরা দেই, এটা ম্যানুয়ালি দুধ কেনে, বাট যে কোম্পানিগুলো বেশি দুধ যখন হয়ে যায় তখন কোম্পানিতে দিতে হয়, তারা কিন্তু দুধের ফ্যাট দেখে কেনে। তো ফ্যাট যত বেশি তত দুধের দাম বেশি, তো যার কারণে ফ্যাটটাও আমাদের খেয়াল রাখতে হবে। জার্সিতে ফ্যাট পার্সেন্টেজ ভালো, দুধের উৎপাদনটাও ভালো। এটা পার্শ্ববর্তী দেশ ভারতে ব্যাপকভাবে এটা চাষ হয়, আমাদের দেশেও এটা দেখা যায়। এটার বৈশিষ্ট্য হচ্ছে এই গরুটাকে আমরা বলি ত্রিকোণাকৃতির গরু। মাথাটাও ত্রিকোণা, এই পিছনটা এটাও ত্রিকোণা, আপনার ওলানটা এটাও স্পষ্ট ত্রিকোণ, পুরো বডিটা পয়েন্টেড, শুধুমাত্র ত্রিভুজ দিয়ে অ্যাঙ্গেল দিয়ে ভর্তি। অন্যান্য গরুতে এরকম দেখা যায় না এবং এর বডির তুলনায় এর ওলানটা হয় বিশাল এবং স্কিনি, পুরো শরীরটা স্কিনি, ফ্যাট অ্যাভেলেবল, পুরো শরীরে তার ফ্যাট দেখা যায় না। ব্রাউন সুইস অনেকটা জার্সির মতো দেখতে, কিন্তু এটা জার্সি থেকে আলাদা। এটার উৎপত্তিস্থল সুইজারল্যান্ডে, দৈনিক গড় দুধ উৎপাদন প্রায় 23 লিটার। এটার দুধের ফ্যাট কিন্তু কম, 3.5%। এটাও পয়েন্টেড গরু, তবে এটা জার্সির থেকে হেভি, ওজনে বেশি। এটা আমাদের দেশে কাজ চলছে না এটা নিয়ে, আমাদের দেশে জার্সিটা নিয়ে ব্যাপকভাবে কাজ হচ্ছে। হলস্টেইন ফ্রিজিয়ান যেটাকে বলি আমরা, সাদা কালো বা হলস্টেইন ফ্রিজিয়ান, এটা হলস্টেইন আর ফ্রিজল্যান্ড প্রভিন্স, নেদারল্যান্ডে এটার উৎপত্তি। এর আগে আমরা মাংসতে দেখেছি অধিক মাংস উৎপাদনকারী জাতের মধ্যে। এটা দৈনিক গড় দুধ উৎপাদন প্রায় 30 লিটার। সারা পৃথিবীতে এখন পর্যন্ত সর্বোচ্চ দুধ উৎপাদনকারী যে জাত আছে তার মধ্যে হলস্টেইন ফ্রিজিয়ান হচ্ছে অন্যতম। দুধে গড় ফ্যাট থাকে 3.5%। এটা ফ্যাটের পরিমাণটা কম। আমাদের দেশে যে দেশি গরু আছে এই দেশি গরুর কিন্তু ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি, 5-এর উপরে, 6 পর্যন্ত পাওয়া যায়। তাই আমাদের দেশে যখন সংকরায়ন শুরু করে তখন আমাদের দেশে বিজ্ঞানীরা চিন্তা করলো যে আমাদের দুধ দরকার বেশি, ফ্যাট যেহেতু আমাদের দেশি গরুতে আছে, আর যদি উৎপাদন বেশি এই ধরনের জাত যদি আমাদের দেশি গরুতে ইনসার্ট করা যায় তাহলে আমরা উৎপাদন বেশি যুক্ত ফ্যাটওয়ালা দুধ আমরা পাবো, উৎপাদন বেশি প্লাস ফ্যাট ভালো, এরকম দুধ আমরা পাবো। এই চিন্তা ভাবনা থেকে হলস্টেইন ফ্রিজিয়ানের আমাদের দেশে সংকরায়ন শুরু করে এবং ব্যাপকভাবে সেটা সংকরায়ন করা হয় এবং সবখানেই
এই গরুটা ক্রস আমরা দেখতে পাই। শাহিওয়াল, এটার উৎপত্তিস্থল হচ্ছে পাকিস্তানে। দৈনিক গড় দুধ উৎপাদন প্রায় 10 লিটার। গড়ে দুধের ফ্যাট এটা 5 থেকে 6%। আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে আমাদের দেশে ব্যাপকভাবে এই গরুটা চলে আসে। আর আমাদের দেশ তো একসময় পাকিস্তান ছিলই, তো যার কারণে এই গরুটা আমাদের দেশে স্থায়িত্ব অনেক দিনের। তো এই গরুটার স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে পুরো শরীরটাই ঝুলন্ত। ডিউল্যাপটা বিশেষ করে গলার নিচে যে গলকম্বল যেটাকে বলি, এটা এমন ভাবে ঝুলন্ত থাকে, অন্যান্য গরুতে এভাবে দেখা যায় না। কানটাও ঝুলে পড়া, এই নাভিটা সেটাও ঝুলে পড়া, ওলানের বাটগুলো সেগুলোও ঝুলে পড়া, পুরো শরীরটাই শুধু নাদুস নুদুস ভাবে ঝুলে পড়ার মতো এরকম। এবং এর বাটগুলো স্পেশাল বৈশিষ্ট্য হলে প্রত্যেকটা বাট খুব কাছাকাছি, এবং এই বাটগুলোকে কখনো টানতে হয় না, শুধু চাপ দিলেই দুধ বের হয়। তো এটার যে দুধ যেমন, দুধে ফ্যাট যেমন বেশি, এর উৎপাদন কম হলেও এর দুধের চাহিদা ব্যাপক, খুবই টেস্টি। আমাদের দেশে এই দুধের চাহিদা ব্যাপক। তো শাহিওয়াল এবং আমাদের দেশি গরু এবং ফ্রিজিয়ান ক্রস এরকম যদি গরু আমরা বেশি লালন পালন করতে পারি, তাহলে এই দুধের চাহিদা ব্যাপক হওয়ার কারণে আমরা দাম পাবো ভালো, সেটা কোম্পানিতে দেই বা আমরা হোটেলেই দেই না কেন। লাল সিন্ধি যেটার কথা বলছি আমরা, মুন্সিগঞ্জের যে ব্রিডটা আমরা দেখতে পাই, এটা উৎপত্তিস্থল পাকিস্তান। দৈনিক গড় দুধ উৎপাদন 12 লিটার। এটারও কিন্তু দুধের ফ্যাট পার্সেন্টেজ খুবই ভালো, 5%। এটাও দেখেন, এটা কিন্তু অতটা ঝুলন্ত না, তারপরেও এর গলার নিচে ডিউল্যাপটা সামান্য একটু ঝুল থাকে, তবে এটা শিংটা হচ্ছে প্রমিনেন্ট। শিংটা দুইটা শিং দুই দিক থেকে বেঁকে এসে লেগে যাওয়ার মতো। এখানে এটাকে আমরা কুচ বলি। এই কুচটা কিন্তু এই শাহিওয়ালের মতো এতটা নয়। শাহিওয়ালের কিন্তু এই কুচটা আরো বড় হয়, যেটা যদি আমরা এড়ে গরুর কথা বলি তখন কিন্তু অনেক বড় হয়। তো এই কুচটা এই লাল সিন্ধি এবং হচ্ছে শাহিওয়াল দুটার মধ্যেই প্রমিনেন্ট থাকে। আমাদের দেশি গরুর সাথে অনেকটাই মিল আছে। এর যে বাটটা বা ওলানটা আছে, ওলানটা অনেকটাই দেহ থেকে বাইরে প্রসারিত অবস্থায় দেখা যায়। এটার দুধের ফ্যাট পার্সেন্টেজ ভালো হওয়ার কারণেও এই গরুটার আমরা দুধটা ভালো দাম পাই। বাট এই গরুটার কিন্তু ওজন খুব বেশি হয় না। শাহিওয়াল যেমন হেভি গরু, এটাতে অনেক বেশি ওজন হয়, এটাতে অত বেশি ওজন হয় না, এটা অত বেশি বড়ও হয় না গরুটা। সেই অনুপাতে এই গরুটার দুধ অনেক ভালো। এটা নিয়েও আমাদের দেশে কাজ করার ব্যাপক সুবিধা মানে সুযোগ আছে, কিন্তু এটা করা হয়নি। আমার যেটা মনে হয় সেটা শিংয়ের কারণে এটাকে, মানে এটার আচরণগত একটু ত্রুটি আছে, এ হলো একটু অ্যাগ্রেসিভ, যার কারণে মানুষ হয়তো এটাকে গ্রহণ করেনি। গির, ইন্ডিয়ায় উৎপত্তিস্থল। দৈনিক গড় দুধ উৎপাদন হচ্ছে 7.5 থেকে 12 লিটার। এটা দুধে গড় ফ্যাট হচ্ছে 4.5 থেকে 5%। এটার আমি বলি এটাকে ব্যাঢপ আকৃতির একটা গরু। এর কোনো সাইজ নাই, মাথাটা রাউন্ড, শিংগুলো দুই পাশে বাঁকানো, আবার কানগুলো তার উল্টা পাশে আম গাছের পাতার মতো, বিশাল বড় বড় কান। রাম ছাগলের যেরকম কান থাকে এর কানটাও এরকম, এবং পুরো শরীরে কোনো মেদ নাই, শুধু স্কিনি। এর দুধের উৎপাদন ভালো, ফ্যাট পার্সেন্টটাও 4.5 থেকে 5। আমাদের দেশের মানুষ এটাকে ভালোভাবে গ্রহণ করেনি। লেজটা একদম মনে হয় মেজের সঙ্গে লেগে গেছে। এর আকৃতিগত কারণে আমাদের দেশে এটাকে গ্রহণ করেনি, কারণ হলো এটা বিক্রি করতে গেলেও এটার চাহিদা তেমনটা নেই। বডিটা এতই বড়, সেই অনুপাতে দুধ উৎপাদন কম, কিন্তু অধিক দুধ উৎপাদনকারী জাতের মধ্যেও এটা এক ধরনের। কিন্তু আমাদের দেশে যেহেতু আমাদের সবকিছুই কেনা, আমাদের ল্যান্ড কম, ওদের খাবারের যে এলিমেন্টস গুলো সেগুলো আমরা উৎপাদন কম করি, যার কারণে আমাদের এটা লস প্রজেক্ট, আমাদের জন্য এই জাতটা অনুপযোগী। তবে সারা পৃথিবীতে উৎপাদনশীল দুধ উৎপাদনশীল জাতের মধ্যে এটাও একটা। রেড চিটাগাং, এটা আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের একমাত্র ব্রিড, সারা পৃথিবীতে একমাত্র ব্রিড। এরকম ব্রিড আর একটিও নেই, বাট এটার প্রতি আমাদের কোনো নজর নেই। চট্টগ্রামে অ্যাভেলেবল পাওয়া যায়,
দৈনিক গড় দুধ উৎপাদন 4 থেকে 8 লিটার। দুধের উৎপাদন কম হওয়ার কারণে আমরা বেশি উৎপাদনশীল দুধ নিতে গিয়ে ক্রস করতে গিয়ে আমাদের দেশি জাতগুলোকে অবজ্ঞা করছি। দুধে গড় ফ্যাট হচ্ছে 4.5%। এটার স্পেশাল বৈশিষ্ট্য হলো যে এর শিং, এর চোখের যে চোখের মধ্যে যে লোমটা থাকে, এই লোম, নাকের এই মাজেলটা, পায়ের খুর এবং লেজের যে নিচের চুল, এই প্রত্যেকটা জিনিস লাল। এই জন্য এটাকে বলা হয় রেড চিটাগাং। মানে প্রতিটা অঙ্গের যে জায়গাগুলো স্পেশাল গরুর কালো থাকে সেই জায়গাগুলো লাল, যার কারণে এটাকে বলা হচ্ছে রেড চিটাগাং। তো এর দুধ উৎপাদনটা ভালো, দুধের ফ্যাট পার্সেন্টও ভালো, কিন্তু গরুটা আমাদের দেশি সাইজের, যার কারণে এটাকে নিয়ে ব্যাপকভাবে কাজ করা হয়নি। বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটে অনেকগুলো রেড চিটাগাং গরু আছে, এখানে তারা এটা নিয়ে কাজ করছে, এখান থেকে সংগ্রহ করার সুযোগ আছে। চট্টগ্রামে এখনো গ্রামে গঞ্জে এই গরুটা দেখা যায়। পাবনা, উৎপত্তিস্থল বাংলাদেশ। দৈনিক গড় দুধ উৎপাদন 3 থেকে 5 লিটার, অনেক ক্ষেত্রে 12 লিটার পর্যন্ত দেখা যায়। গড়ে দুধে যে ফ্যাট থাকে সেটা 4.1%। এটা তো ফ্যাট পার্সেন্ট খারাপ না, তবে এই গরুটা অনেকটা দেশির মতো। ধারণা করা হয় এই এলাকায় পাবনায় একসময় ব্যাপক সংকরায়ন করা হয়, সেটা রেড সিন্ধি, শাহিওয়াল এবং ফ্রিজিয়ান, যার কারণে এখানে ব্লাডের 3টা লেভেল এখানে এমনভাবে স্টেবল হয় যে একটা ট্রেইট এখানে দেখা যায় প্রত্যেকটা গরুর মধ্যে। এই জন্যই পাবনাটাকেও আলাদা ব্রিড হিসেবে ঘোষণা করা হয়, যদিও এটা অরিজিনালি ব্রিড নয়, তবে অনেক বৈশিষ্ট্য উৎপাদনের দিক থেকে, আচরণগত দিক থেকে মিলে যায়। তো এই গরুগুলো আমাদের দেশের গরু এবং এগুলো নিয়েও খামার করার সম্ভাবনা আছে। আমাদের দেশ নাতিশীতোষ্ণ দেশ বলছিলাম এক সময়, বা বলতাম আমরা, এখন কিন্তু আমরা এটা বলি না। এখন প্রায় চরম ভাবাপন্ন হয়ে গেছে যে ম্যাক্সিমাম সময়ই গরম থাকে এবং শীতটা হয়ে গেছে ছোট, বর্ষার ডিউরেশনটাও হয়ে গেছে ছোট, যার কারণে আমাদের দেশে তাপ যেভাবে বাড়ছে, এই গরুগুলো তারা অ্যাডজাস্ট করতে পারছে না এই তাপটাকে। তাই তাপ সহনশীল জাতের খুব গুরুত্ব আছে আমাদের দেশে। আমাদের দেশে যে খামারিরা যারা আছে, তারা যদি লাভবান হতে চায়, তাদের জন্য অবশ্যই তাপ সহনশীল গরুর জাত দরকার। তাপ সহনশীল গরুর জাতের মধ্যে আমাদের দেশের যে জাতগুলো আছে এগুলো কিন্তু সবই তাপ সহনশীল, কারণ এই দেশেই তারা উৎপত্তি। পাবনা, নর্থ বেঙ্গল গ্রে, রেড চিটাগাং, এই 3টাই কিন্তু তাপ সহনশীল জাত। এরপরে লাল সিন্ধি, এটা পাকিস্তানের, শাহিওয়াল, এটা পাকিস্তানের, গির, এটা হচ্ছে ইন্ডিয়ান। যেহেতু আমাদের সাবকন্টিনেন্টের মধ্যেই, তাহলে এরাও আমাদের তাপ সম্বন্ধে অনেকটাই অ্যাডজাস্ট করতে পারে আর কি। আর বাইরের দেশের যেগুলো ঠান্ডা দেশের গরু, তার মধ্যে জার্সিটা দীর্ঘদিন ধরে ভারতে আছে, তারা কাজ করছে। আমাদের দেশে এই পাশে বর্ডার ক্রসে অনেক জার্সি গরু আসে। লাল সাদা হলিস্টিন, এটা পৃথিবী বিখ্যাত তাপ সহনশীল গরুর জাত। এটা সারা পৃথিবীতে এটাকে অধিক মানে দুধ উৎপাদনকারী জাত হিসেবে বিবেচিত হয়। তবে এটাও হলিস্টিন ফ্রিজিয়ানের মতোই একটা গরু, তবে সেটার স্পেশাল কালার আছে, ব্রাউন সুইস। এটাও অধিক তাপ সহনশীল গরুর জাত। এই যে লাল সাদা হলিস্টিন, যেটা আমরা হলিস্টিন ফ্রিজিয়ানের যে জাতগুলো দেখি সেটা হলো সাদা কালো, কিন্তু এখানে কালো অংশটা হয়ে যায় লাল আর সাদা অংশটা সাদাই থাকে। এটা ইদানিং কিছু চোরাই পথে কিছু গরু নিয়ে আসা হচ্ছে, যেগুলো আমাদের দেশে অনেকেই হয়তো ইনসেমিনেট করছে ব্যক্তিগতভাবে, তবে ব্যাপকভাবে আমাদের দেশে এটা নিয়ে কাজ করা হচ্ছে না, বা ইনসেমিনেশনের জন্য ব্যাপকভাবে কাজ করা হয়নি এখনো লাল সাদা হলিস্টিন। তবে এটা তাপ সহনশীল জাতের মধ্যে অন্যতম একটি জাত। তো সারা পৃথিবীতে আমরা জানলাম এখন বাংলাদেশের আবহাওয়া উপযোগী গরুর জাত। বাংলাদেশের আবহাওয়া উপযোগী যে গরুর জাতগুলো আছে তার মধ্যে নর্থ বেঙ্গল গেলে
রেড চিটাগাং, পাবনা, মুন্সিগঞ্জ, শাহিওয়াল, গির এবং লাল সিন্ধি, এগুলো এটা হচ্ছে একদম ব্রিড, পিওর ব্রিড। আর আমরা যদি এই বাংলাদেশে আবহাওয়া উপযুক্তি যোগী উন্নত জাতগুলো নিতে চাই, তবে সেগুলো অবশ্যই পিওর ব্রিড যদি নেই সেগুলো এগুলো নিতে হবে। আর যদি আমরা সংকর নিতে চাই, ক্রস বা সংকর নিতে চাই, তাহলে হলিস্টিন ক্রস, জার্সি ক্রস, শাহিওয়াল ক্রস, লাল সিন্ধি ক্রস, গির ক্রস, এই কয়েকটা ক্রস আমরা নিতে পারি আমাদের দেশের আবহাওয়া উপযোগী জাত হিসেবে। এখানে আমরা কিছু চিত্র দেখাচ্ছি, দেখেন হলিস্টিন এবং দেশি ক্রস, এটা আপনি আমাদের যে গ্রামগঞ্জে অনেক পাবেন এই গরুগুলো। যারা খামার করবেন নতুন করার সময় গরু খুঁজে পাচ্ছেন না, এই যে রংপুর অঞ্চলে, নীলফামারী অঞ্চলে, রাজশাহী অঞ্চলে প্রচুর দালাল আছে যারা অনলাইনে গরু বিক্রি করে, গরু খুঁজতেই থাকেন যে আমরা ওই দিক থেকে গরু পাবো, আমাদের এলাকায় গরু নেই। ভাই, চোখ খুলে রাখেন, আশেপাশে খোঁজ করেন, আমি দেখাই দিচ্ছি ছবিগুলো, এগুলো আপনার বাড়ির আশেপাশেই আছে, ওইখান থেকে গরু সংগ্রহ করবেন, এটাই সব থেকে ভালো। আপনি যদি নীলফামারী থেকে গরু নেন, নীলফামারী এখন ঠান্ডা অঞ্চলের মধ্যে, পঞ্চগড় ঠান্ডা অঞ্চল না আমাদের দেশের মধ্যে, এই ঠান্ডা অঞ্চল, নীলফামারীও ঠান্ডা অঞ্চলের মধ্যে পড়ে। তো সেই জায়গা থেকে গরু কিনে নিয়ে যাবেন, আপনি নিয়ে যাচ্ছেন একদম অধিক তাপ, চট্টগ্রামে নিয়ে গেছেন, আপনি নিয়ে যাচ্ছেন ঢাকায়, সেখানে তাপ বেশি, তাহলে এখানে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা নিয়ে যাচ্ছেন, গরু আপনার উৎপাদন ভালো দেবে না, অ্যাডজাস্টই করতে পারবে না। অনেকে বলেন যে গরুর দুধ দেখে নিয়ে আসলাম 20 লিটার, খামারে নিয়ে আসার পর হয়ে গেছে 10 লিটার। হবেই তো, কারণ আপনি যে কমফোর্টেবল জায়গা থেকে নিয়ে গেছেন ডিসকমফোর্ট জায়গায়। তাই আপনি একদম যদি সব থেকে ভালো পেতে চান, তাহলে আপনার এলাকার আশেপাশেই এই ক্রস রেগুলার হয়ে যাচ্ছে আমাদের দেশি গরুতে কন্টিনিউ, সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু ইনসেমিনেট করেই যাচ্ছে, যার কারণে এই গরুগুলো উৎপাদন হচ্ছেই, আপনি লোকাল বাজারেও এগুলো খুঁজে পাবেন। তো এটা হচ্ছে এরে গরু, এটা হচ্ছে গাভী গরু। এখানে হলিস্টিন এবং দেশি, সরাসরি দেশির মধ্যে হলিস্টিন দেওয়ার পরে এই গরুগুলো আসে। এটা কালার পুরোপুরি সাদা আসে না, মাঝে মাঝে ওলানে এবং পায়ে কোনো কোনো জায়গায় সাদা দেখা যায়, অনেক সময় কপালের মাঝে একটা ফোঁটা দেখা যায় সাদা, তাছাড়া পুরো গরুটাই অনেকটা লাল খয়েরি দেখা যায়। এর বাটগুলো থাকে চিকন চিকন, তবে ওলানটা বাড়তি বাহিরের দিকে থাকে, হ্যাঁ, পাগুলোও মোটামুটি চিকন থাকে। এই গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি, আমাদের দেশে খামার করার জন্য উপযোগী গরু। হলস্টিন শাহিওয়াল ক্রস, এই গরুগুলোও দেখবেন আমাদের দেশে, বিশেষ করে কোরবানির সময় এই গরুগুলো দেখা যায়। এই এরে গরুর মধ্যে দেখেন যে একদম মাটির সঙ্গে লেগে গেছে, আমরা বলি এগুলো যে হলস্টিন ফ্রিজিয়ান বলি, কিন্তু এটা হলস্টিন ফ্রিজিয়ান নয়, এটা হলস্টিন ফ্রিজিয়ান প্লাস শাহিওয়াল ক্রস। শাহিওয়ালের সব বৈশিষ্ট্য এর মধ্যে আছে, তার সাথে হলস্টিন যুক্ত হয়েছে, হওয়ার কারণেই তার কালার চেঞ্জ হয়েছে, ওজন বেড়ে গেছে। ঠিক গাভীর ক্ষেত্রে আমরা যদি যাই, দেখেন এই শাহিওয়ালের যেমন শিং নেই, এই শিং ছাড়া এর মাথাটা দেখেন শাহিওয়ালের গরুর ইয়ের মতোই একদম, আর এই গল কম্বলটা অনেকটা একটু ঝোলা, আর বাটগুলো দেখেন, স্পেশালি বাটগুলো ঠিক শাহিওয়ালের বাটের মতোই, হ্যাঁ, খুব কাছাকাছি, বড় বড়, হাত দিয়ে চাপ দিলেই দুধ হবে। এই গরুগুলোর দুধ খুবই ভালো, খুবই মিষ্টি এবং খুব ব্যাপক চাহিদা, এবং এগুলোর আমাদের দেশের তাপমাত্রার জন্য উপযোগী। শুধু তাই নয়, এগুলোর কনসেপশন রেটও অনেক ভালো। আপনি প্রতি বছর বছর বাচ্চা না পেলে আপনার খামার আপনি টিকাতে পারবেন না। তাই এই গরুগুলোর দিকে মনোযোগী হতে হবে। আপনারা যারা নতুন খামার করবেন, এই ব্রিডগুলো খুঁজে 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 বের করবেন। খুঁজতে 10 মাস লাগুক, খুঁজতে 1 বছর লাগুক, 2 বছর লাগুক, কিন্তু ভুল করা যাবে না। জার্সি ফ্রিজিয়ান দেশি, জার্সির ক্ষেত্রে আমি দেখাইনি জার্সি দেশি ক্রস। জার্সির ক্ষেত্রে আমি সবসময় বলি জার্সির সঙ্গে অবশ্যই ফ্রিজিয়ান থাকতে হবে এবং দেশি থাকতে হবে। শুধু জার্সি নিলে অনেক বিপদ আছে, শুধু জার্সির থেকে দেশি ক্রস হলেও বিপদ আছে, কারণ এটা কনসেপশন রেট খারাপ হয়। তাই জার্সি, ফ্রিজিয়ান এবং দেশি ক্রসেই সব থেকে ভালো। এরে গরুটা অনেকটা এরকম দেখতে হবে এবং গাভী গরুটা এরকম হবে, জার্সির মতো স্কিনি হবে পুরো বডিটা, মাথার মধ্যে একটা মুকুটের মতো থাকবে, পুরো বডিতে সাদা কালো ছিটাফোঁটা থাকবে, বাটটাও একদম এটাকে বলে পেন্সিল বাট, চিকন থাকবে, পাগুলো একটু মোটা মোটা হবে এবং বডিটা এই জায়গাগুলো ত্রিকোণাকৃতির অনেকটাই হবে।
এই মাথাটাও ত্রিকোণাকৃতির অনেকটাই হবে। তো এগুলো হচ্ছে জার্সি, ফ্রিজিয়ান, দেশি ক্রস। এই গরুগুলো আমাদের দেশের জন্য খুবই উপযোগী গরু। শাহিওয়াল, জার্সি, দেশি ক্রস এটা খুবই ভালো মানের গরু আমাদের দেশের জন্য। এই এরেগুলো এরকমটা হবে অনেকটা, তবে গাভীটা একদম ধেলধেলে টাইপের, দেখা যাবে পুরো জায়গাটায় মনে হচ্ছে মাংস দিয়ে ভরা। এটার ফ্যাট পার্সেন্টেজ খুবই ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, প্রতি বছর বছর বাচ্চা দেবে, কনসেপ্ট করতে সমস্যা হবে না, এর রোগ নাই বললেই চলে। পুরো বডিটা কালো এবং লালচে কালো অনেক সময় হয় শাহিওয়ালের কারণে। জার্সি, শাহিওয়াল এবং দেশি এই তিনটার সংমিশ্রণে এটার ফ্যাট পার্সেন্টেজও ভালো হয়। ওলানটা বাহিরে অতটা দেখা যায় না, ওলানটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভিতরে ঢুকানো থাকে। এই গরুগুলো তুলনামূলকভাবে আপনি বর্ডার এরিয়াগুলোতে পাবেন, তবে আপনার আশেপাশেও এই গরুগুলো পাবেন। খোঁজ করে এইরকম গরুগুলো যদি আমরা সিলেক্ট করতে পারি, তাহলে আমাদের খামারের প্রথম অবস্থায় আপনি এরকম কম ব্লাড লাইনের গরু নেবেন এবং আস্তে 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 আপনি ব্রিড আপগ্রেডেশন করবেন, ক্রস ব্রিডিং করে করে ব্রিড আপগ্রেডেশন করবেন। একটা সময় এসে আপনার খামারেই 30 লিটারের গরু হবে, 25 লিটারের গরু হবে, এবং সেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাটাও আপনার আবহাওয়ার সঙ্গে যুৎসই হবে। ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস আমার এই গরুটা খুবই পছন্দের। এটা যেখানে পাবেন, যে কত টাকা দাম চাবে আপনার কিনবেন। এটা কিন্তু আপনারা খুব সহজেই দেখেন যে কুরবানির সময় এই গরুটা দেখা যায়। এটা ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস, এটা আমরা দেশি বলি, দেশি নয়, ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস। আর এই গাভীটা ভালো করে এটা মাথায় রাখেন, এর গলাটা কিন্তু অনেক মোটা হয় এরে গরুর মতো। এটারও ফ্যাট পার্সেন্টেজ খুবই ভালো, এটার কনসেপশন রেট খুবই ভালো, এবং দুধ উৎপাদনও মোটামুটি ভালো। দুধের এত টেস্ট যে বাড়ি থেকে আপনার এই গরুর দুধ যে খাবে আপনাকে পারলে অগ্রিম টাকা দিয়ে যাবে এই দুধ নেওয়ার জন্য। এই গরুটা চিনে রাখেন, এই গরুটা যেখানেই পাবেন বেশি দাম হলেও এই গরুটা কিনবেন। গির ক্রস, এর এটা দেখেন বেঢপ আকৃতির, গাভীটাও মোটামুটি বেঢপ, দুধ উৎপাদন এটার একটু ভালো হবে যেহেতু আমাদের দেশি গরুর সাথে এটা ক্রস। তবে এটা বেঢপ আকৃতির, এটা আমাদের দেশের অতটা জুৎসই না, এটা পারতপক্ষে অ্যাভয়েড করাই ভালো। তবে এটাও আপনি দেখতে পাবেন, তবে যদি পান এই গরুটাও আপনি কিনতে পারবেন, কারণ আপনি সরাসরি পিওর ব্রিডের থেকে এই ক্রস গরুগুলো নিয়ে যদি আপনি কাজ করেন আপনি অনেকাংশে লাভবান হবেন। শুরুতে যে ধাক্কাটা খাওয়ার কথা সেটা খাবেন না। আপনি দাঁড়ানোর জন্য যে স্পেসটা দরকার, একটা খামারি হিসেবে নিজেকে এস্টাবলিশ করার জন্য যতটুকু হেল্প দরকার একটা ব্রিড থেকে, একটা ব্রিড আপনাকে 2 থেকে 3 প্রকারে হেল্প করবে। একটা হচ্ছে আপনাকে রেগুলার একটা উৎপাদন দেবে, এবং সেখানে ঘন ঘন ম্যাস্টাইটিস বা এই ওলান সংবলিত যে রোগগুলো আছে সেগুলো যেন বেশি বেশি না হয়। তাহলে ব্রিডটা আপনাকে সেটা যদি হেল্প করে তাহলে অধিক দুধ পাচ্ছেন, ফ্যাট সমৃদ্ধ দুধ পাচ্ছেন, মিষ্টি দুধ পাচ্ছেন, বিক্রি করতে সমস্যা নাই, এবং ওলানে যেন ঘন ঘন সমস্যা না হয় এটা। আরেকটা হচ্ছে বছর বছর বাচ্চা, প্রতি বছরে বাচ্চা দিবে, আপনার বাচ্চা থেকে একটা বাড়তি ইনকাম যোগ হবে। আর 3 নাম্বার হলো সে খাবে কম, প্রোডাকশন দেবে বেশি, সাইজটা কম হবে, প্রোডাকশনটা দেবে বেশি, এবং আপনি যখন তখন বিক্রি করলে এই গরুগুলোতে কখনোই লস হবে না। অনেকেই 30 লিটার 40 লিটারের গরু কিনে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে কিনছি 4 লক্ষ টাকা দিয়ে, পরবর্তীতে বিক্রির সময় 1,20,000, 80,000, 2 লক্ষ টাকাতে বিক্রি করতে হয়। একবারে দেখাশুনো 1.5 লক্ষ 2 লক্ষ টাকা থাকে না, কিন্তু এই গরুগুলো আপনাকে কখনোই এরকম করবে না। ধন্যবাদ। এই ছিল আমাদের জাত পরিচিতি বিষয়ক সম্যক ধারণা। এখন আপনারা উন্মুক্ত সময় পাবেন প্রশ্ন করার জন্য, যারা যারা প্রশ্ন করবেন হ্যান্ড রেজ করবেন। আবির হাসান, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আবির আপনি, হাসান, জি স্যার, স্যার আপনি বলছিলেন যে আমাদের যে উৎপাদনের জন্য বেশি নয় কথা বুঝতে পারছি না, কাজে, একটু ইয়েটা সামনে নেন, জোরে বলেন। স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন।
হ্যালো হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। স্যার, আমি বলছিলাম যে আপনি বলছেন যে দুধ উৎপাদনের দিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে, যেহেতু হুম। আমাদের বাজারের একটা ব্যাপার আছে। তো এখন হচ্ছে আমরা আমাদের ধরেন একটা গরু আছে, সেই গরুটার হলিস্টিয়ান ফ্রিজিয়ান যদি একটা গরু হয়, তো আমি একটু ইউটিউব থেকে দেখলাম যেটা, যে হচ্ছে গরুর পার্সেন্টেজ বেশি হলেই দুধ ভালো হয় না। তো সেজন্য গরুর মান উন্নয়নের জন্য, মানে দুধ উৎপাদন যাতে বেশি হয়, সেজন্য আমরা কি করতে পারি এবং সেটা কিভাবে করব? ওইটা এটা সম্বন্ধে খুব ব্যাপক ধারণা দরকার। ইউটিউবে যে যারা ধারণা দেয়, এদের নলেজ হলো হাঁটুর নিচে, কথা বলে মাথার উপরের। হ্যাঁ, ব্যাপক নলেজ না থেকে ব্রিড নিয়ে কথা বলা খুবই মুশকিল। এখানে একজন ডক্টরও আছে, উনি ভালো বুঝবেন। তো আপনার, আমি যেটা দেখালাম, আপনি খামার শুরু করার ক্ষেত্রে সেই জায়গায় থাকবেন, এবং ব্রিড আপগ্রেডেশনের জন্য সেখানে আপনি ঠিক। উন্নত জাতের বীজ যে কোম্পানিগুলোতে পাওয়া যায় সেগুলো আপনি রেগুলার প্রয়োগ করবেন, করেই ওখান থেকে উন্নত জাতের গরু তৈরি হবে। আর হ্যাঁ, একটা সময় এসে যখন আপনার বেশি পার্সেন্টেজ হয়ে যায়, তখন আসলে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কমে। তো সেই সময় এসে আপনাকে এটাকে কাল করতে হবে, কারণ আমাদের দেশের আবহাওয়া, এরা ঠান্ডা দেশের গরু, মনে রাখতে হবে এরা ঠান্ডা দেশের গরু। এই জন্যই বলছি, দেখেন যে আমাদের যদি এখন উৎপাদন একটা বিষয়, খামারের কস্টিংটাও আপনাকে ইয়া করতে হবে, হিসাব করতে হবে, যে কস্টিং হলো আপনি উৎপাদন ভালো যদি না পান তাহলে কি হবে। আমাদের দেশে যে মুন্সিগঞ্জ ব্রিড আছে, পাবনা ব্রিড আছে, তারপরে হচ্ছে আমরা রেড চিটাগাংয়ের কথা বলছি, এগুলো নিয়ে যদি আমরা কাজ করতে যাই, বাধাটা কোথায়? সমস্যা হলো আমাদের কোনো খাবারই আমরা নিজে প্রস্তুত করি না, সব খাবারই বাহির থেকে কিনি, শুধু ঘাসটা ছাড়া। তাও ঘাস মনোপলি ঘাস আমরা উৎপাদন করি, এক ধরনের ঘাস উৎপাদন করি, করে আমরা সারা বছর খাওয়াই, এবং একটাও দানাদারের কোনো ব্যবস্থা আমরা নিজে থেকে করি না, পুরোটাই বাহির থেকে কিনে। যার কারণে হচ্ছে কি, আমাদের কস্টিং বেশি পড়ে যাচ্ছে, আমাদের যে জাতগুলো আছে সেদিকে আমরা নজর দিতে পারছি না। আমাদের জাতগুলোর দিকে যদি আমরা নজর দিতে পারতাম, তাহলে অবশ্যই আমাদের চিন্তা করতে হইতো না 100% হয়েছে তা কি হয়েছে, আমরা 100% রেড চিটাগাংয়ের খামার করব, কোনো সমস্যা নেই। কিন্তু দুধ উৎপাদনটা যদি ওই পর্যায়ে না হয়, তাহলে তো আপনি আসলে দিন শেষে টিকতে পারবেন না। আমাদের দেশে যদি ডেইরি পলিসি থাকতো, আমাদের দেশে যদি ডেইরির একটা আলাদা হাব তৈরি হতো, আমাদের দেশে যদি ডেইরির নিয়ে ব্যাপকভাবে চিন্তা ভাবনা থাকতো, তাহলে অবশ্যই এই গরুগুলো তাদের মর্যাদা ফিরে পেত। সেটা যেহেতু নাই, তাই আমাদেরকে ততদিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে, যে খুব বেশি যদি আমাদের পার্সেন্টেজে চলে যায়, তাহলে আমাদের এই জায়গা থেকে সরে আসতে হবে। তখন আমাদের এই বেশি পার্সেন্টেজে গরুগুলোকে কাল করতে হবে। এটা হচ্ছে বেনিফিশিয়াল কথা। আর অনেকে বলবে যে হ্যাঁ, একেবারেই আপনি 40 লিটার খামার ছাড়া আপনাকে লাভবান আপনি হতেই পারবেন না, এরকম কথাও অনেকের কাছে পাবেন। বাট এগুলো কথা ধোপে টিকবে না। যারা এগুলো করছে, কতগুলো গরু যে কসাইয়ের কাছে যায় সেগুলো আপনাকে দেখাবে না। জি স্যার। বুঝতে পারছে আবির? জি স্যার, বুঝতে পারছি। মাসুদ রহমান। মাসুদ রহমান প্রশ্ন করতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। একটা কোশ্চেন ছিল যে কেউ যদি ফ্যাটেনিং ডেইরি দুটোই করতে চায়, তো সেটা কি একসাথেই করলে ভালো হবে নাকি কোনোটা আগে বা পরে করলে ভালো? ফ্যাটেনিং ডেইরি করতে পারবে, কোনো সমস্যা নাই, তবে একই শেডে ফ্যাটেনিং এবং ডেইরি করা যাবে না, দুটো আলাদা আলাদা জায়গায়, এবং মিনিমাম আমি বলি 5 কিলোমিটার দূরত্বে, কিন্তু এটা তো আসলে অসম্ভব। আমাদের দেশে ওভার ক্রাউডিং একটা কান্ট্রি, যেটা আমাদের জন্য সবারই সেরকম সামর্থ্য নাই, যার কারণে এটা করা সম্ভব হয় না। তবে আপনারা চেষ্টা করবেন একটা, যতটুকু আপনি ডিস্টেন্স মেনটেন করতে পারেন, আলাদা আলাদা সেট করে আলাদা ব্যবস্থাপনায় কাজগুলো করা। থ্যাংক ইউ। এস এম শাহেন শাহ রনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার কোশ্চেন ছিল দুইটা। প্রথমটা হলো যে আমরা যখন যদি কোনো বকনা গরু অথবা কোনো গাভী গরু কিনতে যাই, তখন আসলে
মানে কোন জিনিসগুলো আমাদেরকে দেখা উচিত যাতে এটার জাতটা যে ভালো অথবা এটা দুধ যে বেশি দিবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, হয়তো কাছাকাছি যেতে পারবো? এটা একটা কোশ্চেন। আর স্যার আমাদের দুধের ক্ষেত্রে আমরা কোন জাতটাকে আসলে বা একটা বা দুইটা জাত যে আমরা চয়েস করব, সেই দুইটা বা একটা জাত কি হইতে পারে আসলে? আমি তো এটার অ্যান্সার দিয়েই দিছি আপনাদেরকে, একদম দেখাই দিলাম। তারপরেও প্রশ্নটা আসা অপ্রাসঙ্গিক। আপনি ছিলেন না ক্লাসে মনে হয়। না স্যার, আমি বলি ব্যাপারটা না, ছিলাম স্যার আমি। হ্যাঁ, আমি বলতেছিলাম স্যার যে এখানে তো অনেকগুলো জাত আসছে বা ক্রস আসছে, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু অনেকেই দেখা যায় হয়তো হলিস্টেন ফ্রিজিয়ানের গরু use করতেছে, ক্রস এগুলা। কিন্তু আপনি স্যার ওই এক্সপিরিয়েন্স থেকে আমি জানতে চাচ্ছিলাম আর কি, যে একটা দুইটা সাজেশন দেওয়া যায় কিনা যে এই আমি জাতগুলা যেগুলো দিছি, হয়তো আমি অতিরিক্ত ভালো বা এই সাথে। লাস্টে যেগুলো জি বলছি স্যার। এটা পুরোটাই আমার এক্সপিরিয়েন্স। আর আপনি যদি আচ্ছা, 100% লাস্টে যে ফ্রিজিয়ান গরু নিয়ে কাজ পাঁচটা করতে চান, দিচ্ছেন। হ্যাঁ, আপনি যদি 100% ফ্রিজিয়ান নিয়ে কাজ করতে চান, হ্যাঁ, যে 100% ফ্রিজিয়ান নিয়ে আমি কাজ করব, জি স্যার। তাহলে একটা গরু নিয়ে আসতে আপনার কোটি টাকার কাছাকাছি খরচ পড়বে। তো গরুকে তো আপনি নকশাবন্দি করে রাখবেন না যে ওকে দেখবো আর আমি ইয়া করব, হ্যাঁ, দেখে দেখেই আমার সব হবে, টাকা পয়সা আসবে, তা তো না। যারা এই যে ইয়ন ইয়ন ডেইরি 29টা গরু নিয়ে আসলো, কি অবস্থা তাদের? এই রংপুরেই তো খামার, আমার কাছেই আসে ট্রিটমেন্টের জন্য, অবস্থা বেহাল। অতএব ওইদিকে যাওয়ার দরকার নেই, যা বলতেছি সেই জায়গায় থাকেন, এখান থেকে আস্তে আস্তে আপনি আগান। হ্যাঁ, শুরুতেই ওই জায়গায় যাওয়া যাবে না। আপনি আরেকটা বিষয়, যেমন শাহিওয়াল পিওর ব্রিডের কথা যদি বলি, যে শাহিওয়াল পিওর ব্রিড এখানে আহ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের যে আগে মালিক ছিল, যিনি তৈরি করছেন, উনি আসছিলেন আমার কাছে এই গত সপ্তাহে। উনি জার্সি নিয়ে কাজ করবেন, উনি 2300 গরুর খামার করবেন। আমার কাছে কনসালটেন্সির জন্য আসছে যে আপনি আসেন, আপনি আহ, ইয়া করেন, আমার এটাকে গাইডলাইন দেন। আমার মেইন কনসালটেন্ট হচ্ছে ইন্ডিয়ান। আমি বললাম আপনি তার কাছেই সাজেশন নেন, আমার কাছে নিয়েন না, কারণ আমার কাছে সাজেশন নিলে এটা হবে না। আমি বলছি জার্সি দিয়ে আমাদের লেখা দেশে আছে। লাভ করা সম্ভব নয়, জার্সি দিয়ে হবে না, পিওর ব্রিড দিয়ে হবে না। আপনি পিওর ব্রিড যেটাতেই আসেন হবে না, আপনি লাভ করতে পারবেন না দিন শেষে। এখন আপনি যদি ইন্ডিয়ান কনসালটেন্টের কথা ধরে, ইন্ডিয়ান ওরা বিক্রি করলো, ওর কাছে আছে পিওর ব্রিড, ও বিক্রি করলো, মোটা অঙ্কের টাকা সে পাইলো, তার বেনিফিট হবে, আপনার কিছুই হবে না। তো যা হোক, উনি শেষে বুঝতে পারছেন আর কি। তো এই কথাই বলছি আমি, যে আপনি ক্রস ব্রিড দিয়ে শুরু করবেন। আর দেশি যদি পিওর ব্রিড যদি করতে চান, তাহলে অবশ্যই যে পিওরের কথা বলছি, পিওরের মধ্যে আমাদের মুন্সিগঞ্জ আছে, পিওরের মধ্যে রেড চিটাগাং আছে, পিওরের মধ্যে আমাদের পাবনা আছে, এগুলো নিয়ে করতে পারেন। পিওর কোনোটা দিয়েই আমাদের দেশের আবহাওয়া উপযোগী হবে না। শাহিওয়াল সেটা আমাদের দেশের পাশে ইন্ডিয়ায়, পাকিস্তানে তার জন্ম। ব্রাহ্মণ তার উৎপাদন কম। গির সেটা আমাদের দেশের জন্য সাস্টেনেবল না, কারণ আমরা ওটাকে গ্রহণই করতে পারি নাই। দুধ বলেন আর হচ্ছে মাংস বলেন। তারপরে হচ্ছে যে আমরা যদি রেড রেড সিন্ধির কথা বলি, রেড সিন্ধি যদি আমরা পিওর ব্রিড শুরু করতে চাই, আপনার এগুলো যেভাবে আপনি নিয়ে আসবেন পিওর ব্রিড, যে টাকা দিয়ে, সেই টাকা দিয়ে আপনি আসলে ফাইনালি লাভের মুখ দেখবেন না। কারণ হলো, এর তো আপনার করতে হবে, যে ব্রিড আপগ্রেডেশনের যে বিষয়টা আছে, সেটার জন্য আপনার মেলটাকে সংরক্ষণ করতে হবে। তাহলে মেলের জন্য আপনাকে বারবার ওই দেশে শরণাপন্ন হতে হবে। আর আমাদের দেশে যে যারা বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, তাদের বিষয়টা অনেক চ্যালেঞ্জিং। তারা কি করে না করে আমি জানি, অতএব সেই ভরসায় থাকা যাবে না। রনি, বুঝাইতে পারছি? জটিল হয়ে গেল বিষয়টা? জি স্যার। না হ্যাঁ, না না স্যার, এটা বুঝতে পারছি আমি। আর স্যার ওকে। আরেকটা কোশ্চেন যেটা ছিল প্রথমে হ্যাঁ, স্যার আমার, এই যে হুম, মানে একটা বকনা গরু বা কিনবো, তখন আসলে আমাদের কমন কিছু যে যে দেখতে হবে আচ্ছা, সেটা এই যে কি কি হইতে পারে আসলে স্যার? কমন ট্রেড গুলো নিয়ে ক্লাস আছে সামনে, হ্যাঁ, তখন বিস্তারিত জানতে পারবেন। ওকে 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 সামনে ওকে আছে, স্যার, ঠিক আছে। হ্যাঁ, সামনে আছে, ওইটা নিয়ে ওকে আলাদা স্যার, ক্লাসই ঠিক আছে। আছে। স্যার আমার ও আচ্ছা, ওকে স্যার, আমার প্রশ্ন আছে ঠিক স্যার। আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওবায়দুল, বলেন। স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন, প্রশ্ন বলেন। স্যার, এখন যেহেতু নতুন ভাবে শুরু করব, সেই জন্য কি বাছুর দিয়ে শুরু করব নাকি আপনার একটু বড় গরু দিয়ে শুরু করব? আমি বিশেষ করে কোরবানিদের জন্য এই প্রজেক্টটা করতে চাচ্ছি আর কি।
তাই ওটা অনেক দেরি আছে, আপনি কোর্স আগে শেষ করেন, তারপরে আপনাকেই প্রশ্ন করবো যে এখন আচ্ছা কোনটা দিয়ে শুরু করব। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন, এবং আপনাকেই প্রশ্ন করবো, আপনি তখন উত্তর দিবেন আমাকে, সমস্যা নেই, ওকে। এটুকু আস্থা রাখেন আপনার ইনশাল্লাহ। আপনারও ভিডিও একটাও আমার অজানা নাই, সবগুলো আমার স্যার তবে এখানে আমার নতুন কিছু নলেজ আছে। জানবেন ইনশাল্লাহ, এখানে অনেক কিছু নতুন আচ্ছা, জানবেন ইনশাল্লাহ। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর কে প্রশ্ন করবেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হুম। ওই শেষে যে ছয়টার শেষে বললেন যে অধিক দুধ বা ওলানের সমস্যা হয় না, প্রতি বছর বাচ্চা দেয় মিষ্টি দুধ, এটা কি সে গিরের ক্রসের ক্ষেত্রে নাকি না, এই ছয়টা? গিটটার ক্ষেত্রেও একই হবে, তবে গিটটা অ্যাভয়েড করা ভালো, কারণ আমাদের দেশে ব্যাপকভাবে গিরের ক্রস হয়নি, মানুষ এটাকে গ্রহণ করেনি, আপনি খুঁজতে গিয়ে একটা দুইটা পাবেন আর নাও পাইতে পারেন, খুব কম পার্সেন্টেজ। আপনার 100-এর মধ্যে যদি বলি সারা বাংলাদেশের যে ক্রসগুলো আছে 1%ও পাবেন না ওখানে, তাহলে এটা খুঁজে পাওয়া খুব মুশকিল। ঠিক আছে, ওইটা ওই জন্য মাথা থেকে ডিলিট করে দিবেন। আপনার শাহিওয়াল, জার্সি, ফ্রিজিয়ান, দেশি, এই কয়েকটা মিলে যে ক্রসগুলো আছে সেগুলো কিনবেন। তো স্যার এক্ষেত্রে তো তিনটা যে ক্রস, হ্যাঁ, এই তিনটাই অর্থাৎ তিনটার ভিন্ন ভিন্ন, যেমন শাহিওয়াল জার্সি, দেশি বা হ্যাঁ ফ্রিজিয়ান শাহিওয়াল ক্রস, হ্যাঁ, বা হলস্টিন ফ্রিজিয়ান শাহিওয়াল, মানে এই এই তিনটার কয়টা, হ্যাঁ। আলাদা আলাদা স্পেসিফিক বৈশিষ্ট্যগুলো জানতে হবে, এরপরে তিনটাকে একসাথে বুঝতে হবে। না, এই তিনটা একসঙ্গে না, আপনি পিকচারটাই মাথায় রাখেন, আপনার পিকচারটাই আপাতত মাথায় রাখেন। আপনার এর বৈশিষ্ট্য জানা খুব ডিফিকাল্ট, কারো বৈশিষ্ট্য মিলবে না, কারণ এগুলো সব ট্রেড, ইন্ডিভিজুয়াল কোনো বৈশিষ্ট্য এগুলোর মধ্যে পাবেন না, যে একটা গরু একই রকম দেখতে দুটার একই বৈশিষ্ট্য পাবেন না। বাট এই আদলের গরু হলেই চলবে। আপনি, আমার কথা হলো, প্রথম অবস্থায় আপনি যে জিনিসটাকে নিয়ে আসতেছেন, যে ইঞ্জিনটাকে নিয়ে আসতেছেন, এটা যেন আপনাকে না ঠকায়, সেই জায়গাটাতে আপনাকে বেশি কনসেন্ট্রেশন দিতে হবে। থ্যাংক ইউ। আর কারো প্রশ্ন আছে? গেছে স্যার আমি নাকি কি ভাই? আরেকটা কোশ্চেন করতে পারবো? হ্যাঁ 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 স্যার এই যে হ্যাঁ, যে বলেন। ক্রস গুলো বলছেন, এদের কি স্যার মানে বয়সকাল বা বাচ্চা দেওয়ার ক্ষমতা কি সবারই, মানে যতগুলো বাচ্চা দেয় সবারই কি সমান? গরু প্রজাতিরই, হ্যাঁ, গরু প্রজাতি যেটা জি স্যার। আছে, যেটা আপনার যত জাতি হোক না কেন, এরা 15টা পর্যন্ত বাচ্চা দিতে পারে, সবগুলাই। সেটা যেমনই ক্রস ওকে করান আবার ক্রস না করান, কোনো ইয়া নাই, 15টা পর্যন্ত বাচ্চা দিতে পারে সর্বোচ্চ। ওকে, থ্যাংক ইউ। স্যার আমরা দেখা যাচ্ছে অনেকেই আহ, কেউ চায় যে হাড্ডি সার নিয়ে কাজ করবে, সেক্ষেত্রেও কি দেখা যাচ্ছে মাংস উৎপাদনকারী যেই গুলোর আমরা আজকে জানতে পারলাম, এক্ষেত্রে কি এগুলো একইভাবে আমরা ফলো করা যায়? হ্যাঁ, করতে পারেন, তবে হাড্ডি সারের যে কনসেপ্ট বাংলাদেশে, এটা ভণ্ডামি কনসেপ্ট, টোটালি ভণ্ডামি কনসেপ্ট। আমরা যখন দালালি স্যার, আপনার আপনার পীরদেরকে ভাষায়। ডাইরেক্ট বলি ভণ্ড, কিন্তু আমরা যে ভণ্ড সবাই, সেটা আমরা মানি না। আমি আহ, হাড্ডি সার গাই কিনে নিয়ে আসতেছি বাড়িতে, নিয়ে আসে 15টা 20টা গাই কিনে নিয়ে এসে মোটা তাজা করতেছি, গাভী কিনতেছি, নিয়ে মোটা তাজা করতেছি, করে আমি বিক্রি করতেছি কার কাছে? কোথায় কষাইয়ের বিক্রি কাছে। করি বলেন? কষাইয়ের কাছে বিক্রি করে। কসাইয়ের কাছে বিক্রি করতেছি। আমি যখন গরু কিনে নিয়ে আসতেছি, তখন কি কিনে নিয়ে আসতেছি? মাংস ওই কসাইয়ের কাছেই। কি কিনে নিয়ে আসতেছি বলেন, কিসের মাংস মাংস কিনে মাংস নিয়ে আসতেন? এই একটা গরুর মাংস রিজেক্ট, কেনেন নাকি আরিয়ার মাংস কেনেন? গরুর মাংস। না, গরুর মাংস কেনেন না, এরের মাংস কেনেন। কোনো জায়গায় বলে না যে এটা হলো গরুর মাংস। গরু হলে তাহলে ওখানে গাভীর উলানটাও ঝুলানো থাকতো, আর এই পাশে এরের পেনিসটাও ঝুলানো থাকতো, আপনি দুটারই মাংস একই দামে কিনে নিয়ে আসতেন। আপনি বিক্রি করতেছেন গাভী, আর কেনার সময় আপনি নিয়ে আসতেছেন এরে,
ও একটা এরের পেনিস সারাদিন ঝুলাই রাখছে আর 10টা গাই গরু বিক্রি করছে, আপনার জন্যই সুযোগ পাইছে ও। আপনি এই অন্যায় কাজটা হ্যাঁ, করতেছেন, thank you, sir, ভণ্ডামি কাজটা thank you. করতেছেন, আর ওই ভণ্ড আপনার কাছ থেকে 350 টাকা 400 টাকা কেজি মাংস কিনতেছে, বিক্রি করতেছে 700 টাকা কেজি, আর তার বিল্ডিং উঠতেছে, বিল্ডিং না হলে ও নেশা করতেছে, নেশা করে টাকা নষ্ট করতেছে, আর আপনি সেই সুযোগটা করতে খাসির মাংসের মতো, খাসির মাংসের মতো স্যার, খাসির মাংস। না। খাসির কথা বলবো না আমি, ওটা খুব সামান্য বিষয়, খুবই সামান্য। কয়জন পালে খাসি? আপনি তো পালবেন না, আমরা হয়তো একটা দুইটা পালি, ওটা হিসাব আলাদা। হ্যাঁ, সব কিন্তু গাভীর ক্ষেত্রে যে ভণ্ডামিটা শুরু হয়েছে এই দেশে, আমি এগুলো নিয়ে কথা বলি না, এগুলো নিয়ে কথা বললে আমার শত্রু হবে না, তাতে কম শত্রু নেই আল্লাহর রাস্তায়। এগুলো বলতে গেলেই আমার পিছনে লেগে পড়ে, দেখা যাচ্ছে কসাই আমাকে জবাই করে দিয়ে চলে গেছে। তার এক্ষেত্রে আসলে ব্যবধানটা কি, আমরা তো আসলে বুঝি না যে কি ব্যবধান এখানে? এর- সত্য মিথ্যাটা তো বুঝতে পারছেন। আপনি কসাইয়ের কাছে বেচে বলবে তুই এটাকে এরে বলে বেচতে পারবি না, গাই বলেই বেচ, বেচলে তোকে আমি গরু দিব, তারপরে আপনি এই খামার শুরু করবেন, না হলে করবেন না, এই তো শেষ। এক্ষেত্রে আসলে কি স্যার এখানে এড়ের গোস্ত আর গাভীর দেখা যাচ্ছে গোস্ত দুটো কি ব্যবধানটা কি এখানে, আসলে আমরা তো জানি না, বিষয় বুঝিও না। কেন জানেন না? আপনি কি কিসের ইয়া করেন? আপনি যে কুরবানি দেন তখন কিসের গরু, কি কুরবানি দেন? তো যেটা ভালো লাগে বাজারে গিয়ে ওটা তো কিনে কি নিয়ে আসি। কি কুরবানি দেন? কি ভালো লাগে বলেন, আপনার কাছেই বের করি। এক এক বছর তো স্যার এক একটা দেওয়া হয়, কি কি দেন? এরে দেন নাকি গায়েও দেন, গাভীও দেন? সবগুলোই দেওয়া হয় স্যার। সবগুলোই দেওয়া হয়। যখন যেটা সামর্থ্য আসে সেই অনুযায়ী প্রথমেই এরে কিনতে যাওয়া, প্রথমেই এরে কিনতে যাওয়া হয়। যদি আমার টাকা সংকুলন না হয় তখন আমি গাভীতে যাই। কথা ঠিক কিনা? জি কথা ঠিক কিনা? তাহলে জি। এরে হলো, এরের মাংসের কোয়ালিটি ভালো বিধায় ওটা বেশি দামে কিনতে হয়, গাভীর মাংসের কোয়ালিটি খারাপ বিধায় ওটা কম দামে কিনতে হয়। এই তো বিষয়, একে খুবই সহজ, খুবই সহজ বিষয়, কোয়ালিটির এটা স্যার উপর নির্ভর। পুষ্টিগত পুষ্টি- দিক থেকে না? পুষ্টিগত দিক নিয়ে ওটা ব্যাপক ব্যাপার আছে। ওই মোটামুটি ভাবে পুষ্টির দিকে সেম আছে, মোটামুটি একই রকম। টেস্ট একবারে টেস্টের দিক 18-20 এরকম পার্থক্য হবে, কিন্তু একেবারে 19-20 এরকম, 18-19-20 এরকম হবে। এমন হবে না যে এটা 16% ওটা 20%, এরকম হবে না, মোটামুটি কাছাকাছি। কিন্তু আমাদের যে ইয়া আছে, আমাদের যে নাক সিটকানো বৈশিষ্ট্য জাতিগতভাবে যে আমরা একটু নিচু কোয়ালিটি বিলং করি, এটা হচ্ছে তার প্রমাণ। আমরা কেনার সময় যে গরুর মাংস কিনবো এ কথাটা আমরা বলি না, আমরা সারা জীবন গায়ের মাংস কিনি, আমরা বলে এরের মাংস নামে আমরা গায়ের মাংস কিনি, কোনো সমস্যা নেই সারাটা জীবন। ছাগলের ক্ষেত্রে ছাগলের মাংস, ভেড়ার মাংস সারা জীবন কিনি, বলে যে খাসির মাংস কিনছি। তাহলে ইয়েগুলো যায় কোথায়? এই যে ছাগিগুলো এগুলো যায় কোথায়? এই ভেড়াগুলো এগুলো এটা যায় কোথায়? সব সব খাসি। তা আমরাই মার্কেটটাকে তৈরি করে দিছি, কসাইদেরকে তৈরি করার জন্য আমরাই দায়ী। এই আন্দোলনটা তো আমাদের কাছ থেকে আসতে হবে, এবং একটা সময় হয়তো আমি সেটা লিডও দিতে পারি যদি আল্লাহ বাঁচায় রাখে। সারা বাংলাদেশের খামারিদেরকে নিয়ে এই জায়গাটায় লিড দেওয়ার ইচ্ছা আছে, যে এই ভণ্ডামি বন্ধ করতে হবে। তুমি এক জায়গায় মাংস কাটবা, সেখানে শুধু গাভীর মাংসই পাওয়া যাবে, ওই গাভীর মাংসই বিক্রি করবা, তুমি 500 টাকা কেজি বিক্রি করো। আর এক জায়গায় তুমি এরে বিক্রি করো 1000 টাকা কেজি, নাও সমস্যা নেই, 1000 টাকা কেজি নাও এর, যার সামর্থ্য হয়েছে সে এরের মাংস কিনবে, আর যার সামর্থ্য হয় না সে গায়ের মাংস কিনবে, যার সামর্থ্য হয় না সে বকনার মাংস কিনবে। কিন্তু এটা আমাদেরকেই করতে হবে, আমরা ভোক্তা, আমরা একই সঙ্গে উৎপাদনকারী গোষ্ঠী, একই সঙ্গে আমরা হচ্ছে নিজেরাই ভোক্তা। এই ভোক্তাকে কনসার্ন হতে হবে। তাহলে তো স্যার এটা আগে জানতাম না, আমরা তো তাহলে দেখা যাচ্ছে ভাই বকনার গোস্তই খাচ্ছি সার বাজার থেকে সবসময়। আচ্ছা, এটা হলো একটা খুবই সিলি প্রশ্ন, সিলি বিষয়, এটা নিয়ে বেশি আলোচনা না করি, গুরুত্বপূর্ণ প্রশ্ন আরো থাকতে পারে, সেটা নিয়ে কথা বলি। মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের মানে বাড়ির পাশে এলাকাতে আর কি আমার চাচা জোরে লাগে। বলতে হবে, একটু জোরে বলতে হবে, কম শোনা যাচ্ছে। আমাদের বাড়িতে আমার চাচা আর কি, ওনাদের অনেকগুলা মানে গরু আছে, কয়েকটা ফার্ম আছে, কিন্তু ওনাদের সবগুলা দেখতেছি মানে দুধের কোয়ালিটি কোয়ান্টিটি ধরেন 30+। এগুলো কি সবগুলো স্যার মানে
মানে পিওর জাত মানে না না না, এগুলো সবই ক্রস, সবই ক্রস, সবই করস না স্যার? সবই ক্রস, পিওর পাবেনই না। পিওর আচ্ছা, পাইতে আচ্ছা। গেলে ওই তো বললাম আপনাকে, সর্বনিম্ন পিওর যদি পাইতে চান তাহলে এই যে কোটি টাকার গরু আছে না, বিক্রি হুম, হইলো না, হুম, কেলেঙ্কারি হইলো না, ওই পিওর হ্যাঁ। জাত। ওই পিওর যেতে গেলে ওই রকম কোটি টাকায় খরচ করতে হবে। তাহলে স্যার আমি যদি শুরু করতে চাই ওখান থেকে মানে বাছুর নিতে মানে পারবেন, নেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন, নিতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। কারো প্রশ্ন? হ্যাঁ, মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান প্রশ্ন করেন। আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল যে এখানে ফ্ল্যাগ বিটা কি বাদ পড়লো আমাদের? ফ্ল্যাগ বি তো কোনো ইয়ে না, ওটা তো ক্রস একটা। আমি এখানে আলোচনা করছি হলো পিওর জাত নিয়ে। মাহফুজুর রহমান প্রশ্ন করার কথা, হ্যান্ড রেজ করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা কোন ধরনের গরু নিয়ে শুরু করতে চাই, যেমন বাছুর কিংবা বকনা নাকি গাভী, কোনটা হলে একটু সুবিধা বেশি আমাদের? আমরা তো নতুন, সেজন্য আমাদের একটু এই বিষয়ে আহ, মাথাতে একটু সেন্সটা কম আছে, কিন্তু বাট আপনি তো অনেক অভিজ্ঞ, এই জন্য একটু অভিজ্ঞ। মাহফুজুর রহমান, জি ক্লাস আছে সামনে, এগুলো নিয়ে ক্লাস আছে জি, ইনশাল্লাহ, তখন আমরা বিস্তারিত জানবো ঠিক আছে স্যার, ধন্যবাদ। ইনশাল্লাহ। আমরা একটু ওকে, আমাদের সামনে আগামী ক্লাসে আমরা জানবো সুস্থ গরু চেনার উপায়। সুস্থ গরু চেনার উপায় আগামী ক্লাসে আমরা জানবো। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ফ্ল্যাগ বিটা আমাদের দেশের জন্য কেমন হবে? ফ্লেগবির কোনো ব্রিডই আমাদের দেশে নাই, যেগুলো আছে এগুলো চোরাচালান। ওই ব্রাহ্মণ যেমন, এটাও তাই। এটা আমাদের দেশে এখন পর্যন্ত রিসার্চ হয় নাই। ইউটিউবের কোনো কথাই আমি মানি না, ফলো করি না। আমি নিজে ইউটিউব চালাই, যা জানি, যা বাস্তব এক্সপিরিয়েন্স তা তুলে ধরে। আমি কোনো খামারি নই, বাট আমি একজন রিসার্চার। একজন খামারি, সে একটা গরু নিয়ে আসলো একটা দেশ থেকে, নিয়ে এসে ও বেচা শুরু করলো যে এটা দিয়ে সোনা হবে, এর থেকে সোনালি দুধ বের হবে। আর কিছুদিন পর বলছে এটা পিঙ্ক কালারের দুধ বের হবে। এই দুধে আপনার যা দুনিয়ার যত মেডিসিন আছে সব আছে। এই পাগল হয় বাঙালি যেতে হুমড়ি খায় ওটা কেনা শুরু করে। এই হলো আমাদের অবস্থা। এই ধরনের কালারফুল জিনিস নিয়ে আমি কথা বলি না। ওকে, কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আজকে এখানেই সেশন শেষ করব। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার সবার সঙ্গে দেখা হবে, সেই শুভকামনা করছি। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক আসসালামু ইউ আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।